কৌতুকবাবু গত কয়েকদিন আগেই কাশ্মীরের কাহিগাঁওতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। নির্মম ভাবে হত্যা হয়েছে প্রায় 7-8 জনের মতো যারা পর্যটক ছিল। এই কাশ্মীরের এই ভয়ঙ্কর যে জঙ্গি হামলা হলো, এটা কি কোনো রাজনৈতিক ফসল বলে মনে হচ্ছে না? দেখুন, প্যারেগাঁওতে যেটা ঘটেছে পর্যটকদের উপর হামলা, সেটা মক্কারজনক, সেটাকে কোনোভাবেই গ্রহণ করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না ব্যাপারটাকে। তবে রাজনীতির ফসল কিনা সেটা সময় বলবে। তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনি যদি বলতে বলেন, তাহলে কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা রাজনীতির শিকার, বা এটার মধ্যে একটা রাজনীতি রয়েছে। সেটা কে করেছে বা কারা করেছে সেটা তো পরের প্রশ্ন। তার কারণ হচ্ছে বিগত যে অ্যাটাক গুলো, ধরুন এর আগেতে পুলওয়ামা যে হলো, সেখানেও পরবর্তীকালে শোনা গেল যে এরকম 300 কেজি আরডিএক্স, সেই 300 কেজি আরডিএক্স কোথা থেকে এলো বা কিভাবে এলো সেটা এখনো পর্যন্ত সেটা প্রকাশ পেল না বা হলো। দ্বিতীয় কথা হচ্ছে, এবারের ঘটনার আগে আমরা যদি একটুখানি বিভিন্ন এক্স হ্যান্ডেলের পোস্ট গুলো বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোকে যদি একটু চোখ রাখি, সেখানে কয়েকটা জিনিস কিন্তু খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছে যে সেখানে কিছু রাজনীতি রয়েছে। যেমন আমি যদি কয়েকটা এক্স হ্যান্ডেলের পোস্টের কথা আপনাকে বলি, যেমন একটা পোস্ট আমি আপনাকে বলছি, সেটা হিন্দিতে করা পোস্ট, তার বাংলাটা করেই বলছি। হঠাৎ করেই মানে পোস্টটা করেছেন ডক্টর অনিতা আরিয়া, বিজেপি, মানে একদম ডক্টর অনিতা আরিয়া, ব্র্যাকেটে লেখা রয়েছে বিজেপি, এবং তার অ্যাড্রেস হচ্ছে ডক্টর অনিতা আরিয়া বিজেপি। তো তিনি হিন্দিতে যেটা লিখছেন তার বাংলা করলেই দেওয়ায়, আচ্ছা পোস্টটা কবে করছেন? পোস্টটা করছেন 16ই এপ্রিল, 16 তারিখে তিনি পোস্ট করছেন। সেখানে বলছেন যে হঠাৎ করেই প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফর বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাজি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। গতকাল প্রধানমন্ত্রী মোদীজি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির সাথে দেখা করেছেন। বড় কিছু হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। কে লিখছেন? ডক্টর অনিতা আরিয়া। কবে লিখছেন? এটা গেল আপনার 16 তারিখ। তারপরে আপনি যদি দেখেন আরেকটি পোস্ট আমি বলছি, যারা বিজেপির হয়ে পোস্ট করেন বা বিজেপি লিডারশিপের মধ্যে রয়েছেন যারা পোস্ট করছেন, আরেকটি পোস্টকে যদি দেখা যায়, সেখানেও আপনার একই রকম জিনিস। 1 মিনিট আমি সময় নিচ্ছি। সেখানেও একই রকম জিনিস, সেটা হচ্ছে 1 মিনিট। ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি, বড় খবর, বাংলায় পোস্ট এটা। গতকাল রাত্রে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও একাধিক শীর্ষ বিজেপি নেতারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরই মাঝে 19 এপ্রিল প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফর বাতিল করেছেন। কি হতে চলেছে আগামীতে? বড় কিছু ঘোষণার অপেক্ষায়, দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। আপনারা মতামত জানান ও কমেন্ট করুন। এই একটা গেল। এটাকে যদি আমি বাদ দিই, আরেকটি পোস্ট আপনি পাবেন, 1 মিনিট, জাস্ট মিনিট। সেটা হচ্ছে আরেকজন, মানে আরেকজন, আমি এখান থেকে দেখে আপনাকে বলি, আমার কাছে আমি সেটা সেভ করে রেখেছি। সেখানে ওই একই কথা, মানে এই কথাটাই ঘুরে ফিরে আসছে যে প্রধানমন্ত্রী যে হঠাৎ করে কেন কাশ্মীর সফর বাতিল করলেন, কি আছে তার পিছনে, কি হচ্ছে সেখানে, ইত্যাদি ইত্যাদি যে খবরগুলো আসছে, সেই আগামীতে কোনো বড় খবর, আগামীতে কোনো বড় খবর আসছে কিনা, এই ধরনের পোস্টগুলো ভাবিয়ে তুলছে যে এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে বা হয়তো বা আছে। আরেকজন পোস্ট করেছেন একই পোস্ট, ওই একই কথা লেখা, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, তারপরে অমিত শাহ উদয়পুরে চলে গেলেন,
ইত্যাদি ইত্যাদি অমুক তমুক করে যেটা লিখছেন, আমরা কি এটাকে আরো বড় কিছু লক্ষণ হিসাবে গ্রহণ করব? দীনেশ বোহরা তিনি হিন্দিতেই পোস্ট করেছেন, এবং এই পোস্টটা করেছেন 17 এপ্রিল। তো এই ঘটনাগুলো এই হঠাৎ করে, তাহলে তো একটা কথা বলা যায়, তাহলে ইন্টেলিজেন্স প্রপারলি কাজ করেছে, এবং ইন্টেলিজেন্স যদি প্রপারলি কাজ করে তাহলে সেখানে একটা বড় কিছু ঘটছে, বা যারা যারা এই খবরকে প্রকাশ্যে আনছেন তারা তাহলে জানতেন যে কিছু একটা ঘটছে। তাদের একটা সন্দেহ জায়গা থাকলো, যারা বৈঠক করছে, যাদের নাম উঠে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা, তাহলে কোন রকম একটা ইন্টেলিজেন্স এখানে মারফত খবর ছিল যেখানে একটা হতে চলেছে। তাছাড়া আর একটা যে জিনিসটা সব থেকে ভাবিয়ে তুলছে, যেটা সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট, বিভিন্ন নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল, সর্বভারতীয় যে সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, সেগুলো থেকে পড়ে যেটা দেখা যাচ্ছে যে, এবং যেসব টুরিস্ট বেড়াতে গেছেন তাদের মধ্যে কেউ কেউ কেন প্রায় প্রত্যেকে, কারণ সেখানে এই আমাদের কলকাতার বিতান অধিকারী স্ত্রীও বলছেন একটাও সিকিউরিটি ছিল না। তারপরে তিনি যা যা বলছেন সেটা পরের প্রশ্ন। এবং আরো কিছু টুরিস্ট বলছেন যে পেহেলগাঁওতে একটা সিকিউরিটির কোনো ছিল না। একজন লিখছেন যে সারা কাশ্মীরে আমরা দেখতে পাচ্ছি গুলমার্গ, সোনমার্গ বা অন্যান্য জায়গাগুলোতে 20 মিটার অন্তর অন্তর মিলিটারিরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই দিন আশ্চর্যজনক ভাবে পেহেলগাঁওতে কোনো সিকিউরিটি নেই। কেন হঠাৎ করে সিকিউরিটি উইথড্র করার কারণ কি? এই জিনিসগুলো মারাত্মক ভাবে ভাবিয়ে তুলছে। তো সুতরাং কোনো একটা জায়গায় মনে হচ্ছে এর পিছনে বিরাট একটা ষড়যন্ত্র রয়েছে, এর পিছনে রাজনীতি করার রসদ হিসাবে এই হত্যাকাণ্ড বলুন সেটাকে দেখা হচ্ছে বা ভাবা হচ্ছে বলে আমার মনে হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে অসহনীয় ভাব তৈরি হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অসহিষ্ণু ভাব তৈরি হয়েছে বলতে অসহিষ্ণু ভাব তৈরি করে দেওয়া হচ্ছে বলে আমার মনে হয়। তার কারণ জঙ্গি হামলা সবসময় সেটা চরমভাবে নিন্দাজনক এবং সেটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। সারা দেশ এটাকে একই সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর প্রতিবাদ করুক, এবং সারা দেশ, দেশের মানুষ, দেশের জনগণ রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে এর প্রতিবাদ করুক, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্য যা যা করা সেগুলো দেখা হোক। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা জিনিস চলছে সেটাকে করিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেটাও আর একটা রাজনৈতিক চাল বা রাজনৈতিক গুটি। কারণ একটা জিনিস দেখুন, আমরা জানি যে পাকিস্তান তার জন্ম বলুন, পাকিস্তান যখন তৈরি হলো সেটাই একটা অসহিষ্ণু ভাব থেকে তারা সেখানে গেল, এবং পাকিস্তান তৈরি হওয়ার পরে সেখানে বারবার সেনা অভ্যুত্থান, সেখানকার গণতন্ত্র ভেঙে পড়া, সেখানকার প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের বারবার জেল, এবং কখনো কখনো নিজেদের দেশেতেই বড় সন্ত্রাসী হামলা ইত্যাদি। মানে পাকিস্তান সন্ত্রাস দেখে এসেছে, পাকিস্তান সন্ত্রাস দেখে এসেছে, এবং সেই সন্ত্রাস তারা করে আশপাশের দেশের উপর, ভারতবর্ষই তাদের টার্গেট, এটা একদম পরিষ্কার কথা। কিন্তু ভারতবর্ষে তারা ঢুকে পড়লো কি করে? তারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এলে কি করে? এই যে কথাটা উঠছে যে হিন্দু জিজ্ঞাসা করে মারা হয়েছে, যে কলমা পড়তে পেরেছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি সব মেনে নিলাম, আমি কোনোটাই বলছি না এটা কি বলেছেন না বলেছেন, কি বলছেন সোশ্যাল মিডিয়াতে সবটাই দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এটা হলো কেন? তারা ঢুকলেন কি করে? সেখানে ইন্টেলিজেন্স কি করছে? পাশের আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে তারা ঢুকে পড়লেন, পেহেলগাঁওতে এসে হিন্দু জিজ্ঞাসা করে করে মেরে গেলেন। কি প্রমাণ করতে চাইলেন? কারা প্রমাণ করতে চাইছে যে দেখো আমরা শুধু হিন্দুদেরই মারি, মুসলিমদের মারি না? এটা প্রমাণ করতে, এটা বলে একটা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে, যে জায়গাতে হিন্দু মুসলিম সম্প্রীতি, ভারতবর্ষের সংবিধানে যে সেকুলারিজমের কথা বলা আছে, ভারতবর্ষের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে, সেটাকে বারবার আঘাত করবার চেষ্টা চলছে। এটা কেন্দ্রীয় সরকার, বিজেপি, আরএসএস এটা একদম পরিকল্পিতভাবে
এই হিন্দু এবং মুসলিমদের মধ্যে এই যে ব্যবধান, এটা তৈরি করে দিচ্ছেন দেশের সর্বত্র। সেটা বাংলার মুর্শিদাবাদও আপনি দেখতে পাবেন, কারণ মুর্শিদাবাদের পরবর্তী চিত্র যখন এসেছে সেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের হিন্দু মানুষ বলছেন না মুসলিমরা আমাদের প্রোটেকশন দিয়েছে, মুসলিমরা বলছেন আপনাদের কোথাও চলে যেতে হবে না, আমরা আপনাদের পাহারা দেবো। বেশ কিছু আননোন ফেস কোথাও কোনো জায়গা থেকে এসে তারা গন্ডগোল পাকিয়ে গেছে। পরবর্তীকালে ইন্টেলিজেন্সের খবর বাংলাদেশ থেকে ঢুকে পড়েছিলেন জঙ্গিরা, এবং সেখানে তাহলে প্রশ্ন বিএসএফ কি করছিলেন, বিএসএফ কারা কন্ট্রোল করেন, বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের পোশাক পরা যে 55 জন অ্যারেস্ট হয়েছে, তারা বর্ডার সিকিউরিটি ফোর্সের পোশাক পেলেন কোথা থেকে? তারা ওখানে কেনই বা বারবার বিজেপি লিডারদের নাম বলছে? তারা বলছেন এখানেও ঠিক একই রকম ভাবে যে হিন্দুদের দেখে দেখে মেরেছে। আরে ভাই, হিন্দুদের দেখে দেখে মেরেছে, তাহলে আর একজন যে মুসলিম মানুষ রয়েছেন যিনি ওখানকার ঘোড়া বা ওই মিউল চাপিয়ে পর্যটকদের পর্যটন স্থানগুলোতে নিয়ে যান, তিনিও তো মারা গেছেন, তিনি তো মুসলিম। তিনি তো এদের বাঁচাবার জন্য বন্দুক কেড়ে নিতে গিয়েছিলেন, কেড়ে নিতে গিয়েছিলেন। পাকিস্তানে যদি ভারতবর্ষের সাম্প্রদায়িক অসহিষ্ণুতা তৈরি করবার জন্য পাকিস্তানও যদি এটা বুঝিয়ে পাঠায় জঙ্গিদের, বুঝিয়ে পাঠায়, তো সেক্ষেত্রে এটা কি আমরা বুঝতে পারছি না যারা ভারতবর্ষে বসবাস করি, যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, ধর্ম নিরপেক্ষতার জায়গাকে নষ্ট করে দেশটাকে নষ্ট করবার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। সে যেই হোক, সেটা কারা করিয়েছে আমি বলছি না, বা কিভাবে হয়েছে সেটা আমি বলছি না, সেটা তো যাদের দেখার কথা তারা নিশ্চিতভাবে দেখবে। কিন্তু আমরা এত অসহিষ্ণু কেন? যদি এটা বলা হয় যে কলমা যে পড়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ওখানে নিশ্চিতভাবে জঙ্গিরা জানতেন যে বন্দুক কাটতে গেছে সে মুসলিম বা যে বাঁচাতে গেছে। তারপর দেখা যাচ্ছে অসুস্থদের নিয়ে যারা গাইড, মূলত যারা দেখাতে নিয়ে যান, তারা কাঁধে করে ফিরছেন, তারা তো মুসলিম। তাহলে আমরা আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশি একটু হিন্দু 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 করে ফেলছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একটা বিভিন্ন আপনার অ্যাপ্রোচ আসছে বিভিন্ন জায়গাতে, যে হিন্দুরা এক হও কাদের এগেনস্টে? সেখানে তো সেটা লেখা নেই কাদের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে। আমি তো বলবো সারা দেশ এক আছে। লস্করি তৈবার এগেনস্টে যদি হয়, সেখানেও সারা দেশ এক আছে, সারা দেশ এক থাকবে নিশ্চিতভাবে। একটা খবর আসছে যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি নাকি না, আমি তো বলছি সূত্র মারফত, দেখুন সূত্র মারফত খবর আসছে পাকিস্তানের সেনাপ্রধান এ কাণ্ড ঘটাবে। কিন্তু একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, যে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এত ঠুনকো কেন? যেখানে এত পর্যটক যান, আমি তো আগেও বললাম, এখানে এত পর্যটক যান, যেখানটা আগের থেকেই উপদ্রুত, তাহলে সেখানে বেশি করে প্রোটেকশন লাগবে। সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হলো না, সেই ইন্টেলিজেন্স ফেলিওর কতটা হয়েছে বা কি হয়েছে সেটা তো যারা ইন্টেলিজেন্সের লোক তারা বলবেন। একটা তো ফেলিওর কিছু ছিল, যেখানে এত পর্যটক যাচ্ছেন সেখানে নিরাপত্তা দেবার লোকের অভাব। তারা বলছে পেহেলগাঁওতে কোনো আউটপোস্টে বিভিন্ন জায়গায় যেখানে 20 মিটার অন্তর অন্তর যেখানে বন্দুকধারী আর্মি দাঁড়িয়ে রয়েছে, পেহেলগাঁওতে ছিল না। কেন ছিল? হ্যাঁ, কেন ছিল না? তাহলে এইগুলো তো ভাবার দরকার। আমি যেটা বলছিলাম, লস্করি তৈবার এগেনস্টে বা এই জঙ্গি সংগঠনের এগেনস্টে সারা দেশ এক আছে, সেটা সেখানে কিন্তু ব্রিথ করছে না। স্রেফ হিন্দুরা এক হয়ে কি করবো? এক হয়ে আমি যার দোকান থেকে বিরিয়ানি কিনি, তার দোকান থেকে বিরিয়ানিটা কিনে নিয়ে তাকে গালমন্দ করবো, বা তাকে বলবো যে তুমি আমার বাড়িতে যে মিস্ত্রি কাজ করছো তাকে বলবো যে তুমি কাজটা করবো, এখান থেকে ছেড়ে চলে যাও। আমরা এক নই কে বলেছি? এই কনসেপ্টটাই তো বিজেপির লিডার এবং বিজেপিরা বুঝতে পারছেন না, আরএসএসরা বুঝতে পারছেন না। আমরা এক নই কে বলেছি? কোন জায়গায় লেখা আছে আমরা এক নই? দেশের স্বার্থে সারা ভারতবর্ষ এক, কিন্তু দেশের মধ্যে যে নোংরামি চলছে, যে হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুব সূক্ষ্মভাবে, সুচারুভাবে, কেন হচ্ছে এটা?
আপনি দেখেছেন সেদিনে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে যখন প্রয়াত বিতান অধিকারীর স্ত্রী এবং বাচ্চা যখন নামলেন, ওটা অ্যাপ্রোচ। সে তার স্বামীকে হারিয়েছে, বাচ্চাটি তার সন্তানকে হারিয়েছে। তাহলে সেখানে বলুন বলুন বলে মানে কি ওটা? সদ্য স্বামী হারা, সদ্য পিতা হারা তারা নেমেছে দোকানে। বাচ্চা আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাবে। কিসের নাটক? দেখেছি কাকে শোনাতে চাইছেন শুভেন্দু অধিকারী, কাকে কি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী, কাকে কি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী, কি চাইছেন বোঝাতে? এইটা তো একটু ভাবতে হবে। শুভেন্দু অধিকারী কি বিরাট একজন কিছু হয়ে পড়েছে? এই তো পরিস্থিতি। শুভেন্দু অধিকারী হিন্দুদের দেখে দেখে মেরেছে, হিন্দুদের দেখে দেখে মেরেছে। ভাই, হিন্দুর মধ্যে কেউ সন্ত্রাসবাদী নেই, হিন্দুর মধ্যে কেউ সন্ত্রাসবাদী, উগ্রবাদী, উগ্রপন্থী নেই। তারা মানুষ খুন করেন না। কয়েকটা জায়গা আমি বলি, গৌরী লঙ্কেশ ভুলে গেলেন। তারপরে দেখুন স্বামী অসীমানন্দ, স্বামী অসীমানন্দ ছাড়া পেয়ে গেলেন, বিজেপি যখন ক্ষমতা এলেন তাকে ছেড়ে দেওয়া হলো। এই স্বামী অসীমানন্দের ক্যারাভ্যান পত্রিকা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, ক্যারাভ্যান পত্রিকা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন 2014। আপনি দেখে নিন, আপনি গুগল সার্চ করে দেখে নিন। সেখানে 41 নম্বর পেজেতে স্বামী অসীমানন্দ কি বলছেন? সাক্ষাৎকারে বলছেন যে হিন্দুদের স্বার্থে, এবং মোহন ভগবত একটা সবাই উপস্থিত ছিলেন, সেই মোহন ভগবত সবাই উপস্থিত থেকে অসীমানন্দকে বলছেন যে হিন্দুদের স্বার্থে আপনাকে আরো অনেক বেশি হিংসা ছড়াতে হবে, আরো অনেক বেশি হত্যা করতে হবে। দেখেন 41 নম্বর পেজ, ক্যারাভ্যান পত্রিকা, অসীমানন্দের সাক্ষাৎকার, স্বামী অসীমানন্দ, এবং সেটা পেজ 41। ভালো করে দেখে নিন। কলকাতার বুকে বিজন সেতুর উপর আনন্দমার্গী হত্যা হয়নি? তেমনি মুসলিম মেরেছিলেন না? মুসলিমরা মেরেছিলেন নাকি? তাহলে আসলে দেখুন, যারা উগ্রপন্থী, উগ্রবাদী, তারা তো সংবিধান মানেন না, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা বন্দুকের নলে বিশ্বাস করেন, তারা বন্দুকের নলে বিশ্বাস করেন। কিন্তু যারা সংবিধান মানেন, যারা সংবিধানের মধ্যে থেকে জনগণের ভোটে জয়ী হন, জয়ী হয়ে যারা জনপ্রতিনিধি হন, তাদের মুখে কি করে আসে অস্ত্র ধরুন? কে বলছেন? সুকান্ত বলছেন, কে বলছেন? শুভেন্দু বলছেন। তারা সন্ত্রাসবাদী নয়? যারা সংবিধানের ভেতরে থেকে, গণতন্ত্রের ভেতর থেকে, যারা গণতন্ত্রের কে বিশ্বাস করেন না, গণতন্ত্রকে মেনে দিচ্ছেন, যারা ভারতবর্ষের সংবিধানকে মানেন না, এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বলুন সেকুলারদের। ভারতবর্ষের আমি জানি না এরকম কোন প্রভিশন আছে কিনা, যে কেউ যদি সংবিধানকে না মানে, তিনি যদি সেকুলার না হন সাংবিধানিক যা কাঠামোতে, তাহলে তার তো অ্যারেস্ট হওয়া উচিত, তার তো অ্যারেস্ট হওয়া উচিত। তাহলে এগুলো আগে ভাবতে হবে। এই অসহিষ্ণুতাকে দেখুন, জঙ্গি হামলার প্রতিবাদ সারা ভারতবর্ষ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে করবে সারা ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায় যারা ভারতবর্ষে বাস করেন। আমার বিশ্বাস তারা সমবেতভাবে বর্তমান দেশের যা অবস্থা, যে সংকটের মধ্যে দেশ রয়েছে, যেভাবে পাকিস্তান থেকে আগত জঙ্গিরা যেভাবে এই হত্যালীলা চালিয়েছেন, তার প্রতিবাদ, প্রতিরোধ এবং পাল্টা আজকে পাকিস্তানের এগেনস্টে, লস্করি তৈবার এগেনস্টে, জঙ্গিদের এগেনস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট যা স্টেপ নেবেন সারা দেশ নিশ্চিতভাবে তার সঙ্গে থাকবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছেন তারা ভারতবর্ষে নিজেদের রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার জন্য যে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করছেন, সেটা করবেন না, দয়া করে করবেন না। কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার দেশ, বিভেদের মধ্যে ঐক্যের দেশ, সাম্যের দেশ।
সুতরাং ভারতবর্ষ তার গরিমা, তার অহংকার নিয়ে যেন ভারতবর্ষ বেঁচে থাকে, এই ধরনের কথা দিয়ে, উস্কানিমূলক কথা বলে ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সহিষ্ণুতা, সমঝোতা, সেটাকে নষ্ট করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী তারপরেই কাশ্মীরে গেছিলেন প্রধানমন্ত্রীর বলাতে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, সেটা তো যাওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছেন, সেটা তার তো যাওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রীকে পাওয়া গেল না, দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী রাজনীতি বুঝলেন, প্রধানমন্ত্রী চলে এলেন বিহারেতে বক্তব্য রাখতে, এবং বিহারে বক্তব্য রাখতে এসে অনেক কিছু করবেন বলে ফেললেন। তো যাই হোক, দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি ইন্টেল ওখান থেকে নিয়ে আসতে পারেন, কি ইন্টেলিজেন্স নিয়ে পরবর্তীকালে কি করতে পারেন দেখা যাক। কারণ ভোটের আগেই, যখনই ভোট আসে না, তখনই সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, আমি জানি না এটা কোইন্সিডেন্স কিনা, যখনই ভোট আসে তখনই এই ধরনের একটা হামলা, এই ধরনের একটা ঘটনা, এইগুলো আমরা দেখতে পাই। সার্জিক্যাল স্ট্রাইক, মানে অনেক কিছু করছি, অনেক কিছু দেখাতে চাইছে, অনেক কিছু করতে চাইছে, এগুলো দেখি তো ভালো কথা। স্বরাষ্ট্রমন্ত্রী মানে গেছেন, ঠিকই আছে। এই কাশ্মীরের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকার কতটা আন্তরিক বলে আপনার মনে হয়? সেটা সময় বলবে, আর ইতিহাস কিছু বলে গেছে। তো পুরোনো দিনের কিছু ঘটনা আপনি যদি দেখেন, উড়ি অ্যাটাক বিজেপি গভর্নমেন্টের সময়, কার্গিল অ্যাটাক বিজেপি গভর্নমেন্টের সময়, পুলওয়ামা অ্যাটাক বিজেপি গভর্নমেন্ট, অমরনাথ তীর্থযাত্রীদের উপর অ্যাটাক, পাঠানকোট, অক্ষয়ধাম, তারপর ধরুন আপনার যে আমাদের এই হোস্টেজ বানানো হলো কান্দাহারে, আইসি 814, যতটা মনে করতে পারছি, প্লেনকে হাইজ্যাক করলো, সেটা বিজেপি গভর্নমেন্টের সময়, পেহেলগাঁও বিজেপি গভর্নমেন্টের সময়। এবার ন্যাচারালি গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটির উপর একটা প্রশ্ন আসছে, এটা অস্বীকার করা যায় না। এত অ্যাটাক বিজেপি গভর্নমেন্টের সময় কেন, কিসের জন্য? সুতরাং কতটা আন্তরিক সেটা আবারও বলছি, সেটা সময় বলবে। তবে এই যে আপনার প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভাতে বিহারেতে এসে যেসব বড় বড় কথা বললেন, এর আগেও বলেছেন 370-কে বিলুপ্ত করবার পর 370 উল্টো হলে কাশ্মীরে আর নতুন করে জঙ্গি হামলা হবে না, নোট বন্ধ হলে জঙ্গিদের কাছে টাকার সোর্স বন্ধ হয়ে যাবে, ন্যাচারালি অনেকটা ভারতবর্ষ অনেকটা শান্তিতে থাকতে পারবে। সেগুলো তো কোনোটাই মেলেনি, কিছুই হয়নি, ঠিক আছে, একই রকম ভাবে চলছে। এবং বলছি না, বারবার একটা কথা মাথায় আসছে, হিন্দু 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 করে আমরা লাফাচ্ছি। ভারতবর্ষের মধ্যে জঙ্গিরা ঢুকে পড়লো কিভাবে, কেনই বা সেদিন ওখানে সিকিউরিটি প্রপার ছিল না, সিকিউরিটি ব্যবস্থা, এতটা সময় পাওয়া গেল, কলমা পড়লেন কেউ, তিনি বেঁচে গেলেন, জিজ্ঞাসা করা হলো তুমি হিন্দু না মুসলিম, এতগুলো ফায়ারিং হলো, তার শব্দ প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা আত্মীয়রা মারা গেছেন, তাদের থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তারা যা বলছেন, একটা বেশ অনেকক্ষণের সময়, সেই সময় তাদের বাঁচাতে কেউ এলেন না, আর্মির তরফের লোকেরা, পরবর্তীকালে অনেক পরে আর্মিরা এসেছে। তো এইগুলো নিয়ে তো তার সদিচ্ছা, প্রায় 15 থেকে 20 মিনিট হ্যাঁ হ্যাঁ, তো তার সদিচ্ছা নিয়ে তো প্রশ্ন উঠছেই, ঠিক আছে। আর কি মানে, দেখা যাক, সময় বলুক যে গভর্নমেন্ট কি করবে। কারণ পলিসি মেকাররা তো বসে রয়েছেন এক জায়গায়, তারা তো দফায় দফায় মিটিং করছে। এখন মিটিং করে কি দাঁড়াবে, ভারতবর্ষ এর জবাব কিভাবে দেবে? ওই জল বন্ধ করে, ওই বন্ধ করে, বর্ডার বন্ধ করে, বর্ডার সিল করে, বর্ডার আগে সিল করে, বর্ডার দিয়ে লোক ঢুকছে, এসব বলে তো লাভ নেই। তো আপনি কি একটা সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে? সার্জিক্যাল স্ট্রাইকের পক্ষে বলতে আমি একটা কথা বারবার বলছি, চরমতম জবাব দিক ভারতবর্ষ।
এই বারবার নোংরা ভারত ভালো লাগে না, মানুষ মারার এই ষড়যন্ত্র ভালো লাগে না, জেহাদের নামে বিপ্লবের নামে এই ধরনের কার্যকলাপকে বরদাস্ত করা যায় না। সুতরাং ভারতবর্ষ চরমতম জবাব দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছে হিন্দুস্তান মুর্দাবাদ। ও পাগল, শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে যা দেখে মনে হচ্ছে। কোন সুস্থিত মানসিক ব্যবস্থার মধ্যে যে মানুষ আছে তিনি এই জিনিস করবেন না। প্রথম কথা হচ্ছে, আগের দিন দেখলাম ওই এয়ারপোর্টে যে কথা আপনাকে বলছিলাম, সেখানে মৃত পরিবারের মানুষকে নিয়ে যে নাটক করলেন, এই নাটকের প্রয়োজন আছে কিনা আমি জানি না। আর সদ্য একজন সদ্য স্বামীহারা তার বাচ্চাটি রয়েছে, তাকে কোলে নিয়ে মা চাইছেন বাচ্চাটিকে আমার দিন, উনি না এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব। ভাই কি দায়িত্ব তুমি নিয়েছো? তুমি কি দায়িত্ব নিয়েছো? কি দায়িত্ব নিয়েছেন উনি? এতটাই পাগলামি, এতটাই বেশি বকে ফেলছেন, তিনি বলে ফেলছেন হিন্দুস্তান মুর্দাবাদ। ওটা নাকি কখন মুখ ফসকে বেরিয়ে যায়? বিরোধী দল কখন, দাদা আমি বলছি কখন মুখ ফসকে বেরিয়ে যায়? বেশি বকা যার অভ্যেস তৈরি হয়, ফালতু বকা যার অভ্যেস তৈরি হয়, বিনা কারণে বকা যার অভ্যেস তৈরি হয়, তো শুভেন্দু অধিকারী তাই তো করছেন। সে মুর্শিদাবাদের ঘটনাটাও দেখেছি, বিভিন্ন রকম পাগলামি বিভিন্ন সময় স্ক্রিনে আসছে। হি নিডস সাইকিয়াট্রিক কনসালটেশন। তার অবিলম্বে মানসিক ডাক্তারকে দেখানো উচিত। কারণ সজ্ঞানে কেউ যদি ভুল বকেন তাহলে সেটা পাগলামির লক্ষণ। জ্ঞান তো ছিল, কি কারণে অ্যাজিটেশন সেটা তো তার মাথায় ছিল, কাকে নিয়ে বলতে হবে সেটা তো তার ভেবে রাখা উচিত, বা সেই মুহূর্তে তার ভাবা উচিত। তিনি বলে ফেলবেন, এতটাই তিনি হয়ে গেছেন আবেগ, আমি আপনার প্রতি আবেগপ্রবণ হয়ে আপনাকে গাল দিয়ে ফেলবো? আমি তো বললাম সাইকিয়াট্রি ডাক্তারকে দেখানো উচিত, ইমিডিয়েট কনসালটেশন নেওয়া উচিত, নাহলে আরো বড় ঘটনা কোনোদিন ঘটে যাবে। কোশ্চেন আমি করে গেলাম, আপনি উত্তর দিলেন। না না ঠিক আছে, কিছু বলার থাকে? না বলার থাকে, আপনি যে কোশ্চেন গুলো করেছেন সেগুলো তো একেবারে প্রাসঙ্গিক, সুতরাং আর নতুন করে বলার কিছু নেই। তবে বিজেপি যেভাবে দেশ চালাতে চাইছে, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গন্ডগোল লাগিয়ে বাংলার তথা ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ ব্যাপারটাকে যেভাবে নষ্ট করতে চাইছে, যেভাবে একটি ধর্মের মানুষের প্রতি আরেকটি ধর্মের মানুষকে যেভাবে লেলিয়ে দিচ্ছেন, তো এর ভবিষ্যৎ খুব খারাপ। নেতাজি সুভাষ বোস একসময় বলেছিলেন যে এই আরএসএস কে আটকে দেওয়া উচিত, প্রয়োজনে বল প্রয়োগ করে আটকানো উচিত। যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বলি, তিনি লড়াই করেছিলেন যে ভারতবর্ষের এই ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্য। আর এরা শুধুমাত্র রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। আমাকে আমার পাশের বাড়ির মুসলিম সম্প্রদায়ের মানুষের উল্টো দিকে জোট বাঁধতে হবে, সেকুলার কথাটা সংবিধান থেকে মুছে দিতে হবে। যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাদের আঙুল দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে যে এই যে সেকুলারদের বলুন। তো এরপর কোনোদিন শুনবো, বা সেটাও আসছে, শুনবো কেন, সেটাও ফেসবুকে দেখলাম কোনো এক মহিলা বক্তব্য রাখছেন, বলেছেন যে আমরা একই বৃন্তে দুটি কুসুম আর লেখা যাবে না, একটা ফুলকে কেটে ফেলে দিতে হবে। আমি ভাবলাম মানে কি, এখানে কিছু বলার নেই, আমি ভাবলাম তো রবীন্দ্রনাথকে মুছে দেবে কোনোদিন, নজরুলকে মুছে দেবেন কোনোদিন, যারা সম্প্রীতির গান গেয়েছে, যারা দেশের কথা বলেছে, যারা দেশের মানুষের কথা বলেছে, যারা বলেছে হিন্দুরা ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোনজন,
কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, এসব কথা এরা মুছে দেবে। এরা হিন্দুত্বের মনে ভাই, আমি একটা কথা বুঝি না, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার বাড়িতে তো আমি দেখেছি প্রত্যেক পূর্ণিমায় নারায়ণকে তুলসী দেওয়া হয়, আমার বাড়িতে বাসন্তী পুজো হয়, দুর্গাপুজোতে আমরা আনন্দ করি, অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই, নবমীর দিন মাছ মাংস ডিম যার যেরকম সামর্থ্য সে সেরকম খায়। মাকে দেখেছি রামনবমীর ব্রত করে সারাদিন উপোস করে থাকতে। আমরা কালী পুজোতে আনন্দ করি, বাড়িতে মানুষজন আসেন, আত্মীয় পরিজনরা। আমরা রথ দোল আমাদের যা যা আছে আমাদের হিন্দুদের, আমি যেখানে কার্যসূত্রে যাই সেখানে সূর্য দেবতার পূজা হয়, বৃদ্ধলাল বলে। আমাদের নবান্ন থেকে শুরু করে, নবান্ন উৎসব থেকে শুরু করে সবের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে রয়েছি। আমরা কি তাহলে হিন্দু নই? আর যারা মাথায় ফেটকি বেঁধে রামনবমীতে বা হনুমান জয়ন্তীতে বছরে একবার বা দুবার যারা ডিজে বাজিয়ে নেচে কুঁদে গলার শির ফুলিয়ে মন্দিরের সামনে মসজিদের সামনে গিয়ে অহেতুক উল্লাস করে যারা প্রমাণ করতে চাইছেন তারা হিন্দু, তারাই কি সত্যিকারের হিন্দু? শুভেন্দু বাবু রামনবমীতে হেঁটে আর হনুমান জয়ন্তীতে হেঁটে জয় শ্রীরাম বললে শুভেন্দু বাবু নিজে হিন্দু, আর আমি যদি কালীর উপাসক হই, দুর্গার উপাসক হই, শিবের উপাসক হই, আমি তাহলে হিন্দু নই? আমি জানি না, মানে ওরা বোধহয় নতুন হিন্দুত্বকে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি তা নয়, ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং গুজরাটের সংস্কৃতিকে এই বাংলায় নিয়ে আসছে, আনতে চাইছে। এখানকার বাঙালি ওই হিন্দুদের চেনে না। এখানকার বাঙালি মাছে ভাতে আছে, হিন্দু মুসলিম একসাথে আছে। যতই ষড়যন্ত্র করুক, আমার মনে হয়, আমার বিশ্বাস, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়েই বাঁচবে। এবং একই বৃন্তে দুটি কুসুম, মোরা হিন্দু মুসলমান, এই কথা যুগ যুগান্তর ধরে চলে আসছে। এই কথা নিয়েই, এই বিশ্বাস নিয়েই বাংলা চলবে, বাংলার পথে। নমস্কার, ভালো থাকবে।